হ্যালো সবাই, যদি আপনি এই ভিডিওটি দেখছেন তবে সম্ভবত আপনি এসল ইন্ডিয়ান সুপার লিগ এর একজন ভক্ত বা এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে কৌতূহলী এবং এসলের অনেক আলোচনা ও কিছুটা বিভ্রান্তিকর বিষয়গুলির মধ্যে একটি হল বিখ্যাত স্যালারি ক্যাপ, বেতন সীমা। আপনি নিশ্চয়ই এটির কথা শুনেছেন, তাই না? প্রতিটি দলের জন্য খেলোয়াড়দের বেতন খরচের একটি নির্দিষ্ট সীমা থাকে, তবে এটি আসলে কিভাবে কাজ করে, এটি কেন গুরুত্বপূর্ণ এবং মোহনবাগান এর মতো দলগুলি কিভাবে এত শক্তিশালী দল তৈরি করতে পারে উচ্চমানের খেলোয়াড় নিয়ে অথচ এই সীমার মধ্যে থাকতে পারে। আজকের ভিডিওটিতে আমরা এসলের স্যালারি ক্যাপ নিয়ে সব কিছু জানব। আমরা বুঝতে পারব কেন এটি তৈরি হয়েছিল, এটি দলগুলির গঠনকে কিভাবে প্রভাবিত করে এবং কিছু দল কিভাবে এই সীমা পার করতে পারে। আপনি যদি জানতে চান কিভাবে স্যালারি ক্যাপ দলগুলিকে প্রভাবিত করে, চিন্তা করবেন না, কারণ আমি সব কিছু সহজ এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। স্যালারি ক্যাপ কি? প্রথমে চলুন বুঝে নেওয়া যাক এই স্যালারি ক্যাপের মানে কি। যারা জানেন না তাদের জন্য বলি, স্যালারি ক্যাপ হল একটি নির্দিষ্ট খেলোয়াড়দের বেতন খরচের সীমা যা একটি দল খরচ করতে পারে। এসলে এই সীমাটি হল 1.8 কোটি রুপি, প্রায় 1.8 মিলিয়ন রুপি। এর মানে হল যে একটি দলের সমস্ত খেলোয়াড়দের মোট বেতন এই সীমার মধ্যে থাকতে হবে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে মোহনবাগান কিভাবে এমন একটি দল তৈরি করছে যা দেখতে 70 বা 100 কোটি রুপি মূল্যমান মনে হচ্ছে? এটা কিভাবে সম্ভব? এর উত্তর আছে নিয়মের মধ্যে। কিছু নিয়ম এবং সুবিধা রয়েছে যা দলগুলোকে এই 1.8 কোটি সীমার বাইরে গিয়েও বড় খেলোয়াড় নিতে সহায়তা করে। আমি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে এটি কাজ করে। স্যালারি ক্যাপ কেন তৈরি করা হয়েছিল? এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, এটি কেন তৈরি হয়েছিল? এর উত্তর খুব সহজ, প্রতিযোগিতা সুরক্ষিত রাখার জন্য। এসল এমন একটি লিগ যেখানে বেশিরভাগ দলই কোম্পানি বা কর্পোরেশনের মালিকানায় থাকে, অর্থাৎ প্রতিটি দলের বাজেট একে অপরের থেকে অনেক আলাদা। যদি স্যালারি ক্যাপ না থাকত, তবে ধনী দলগুলো খুব সহজেই বেশি খরচ করে আরও শক্তিশালী দল গঠন করতে পারত, যার ফলে অন্য দলগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারত না। ভাবুন, যদি কোন সীমা না থাকত, তখন মোহনবাগানের মতো দলগুলো, যারা প্রচুর অর্থায়ন এবং স্পন্সর পায়, সহজেই 1.50 কোটি রুপি খরচ করতে পারত এক অসাধারণ দল গঠনের জন্য। কিন্তু অন্য দলগুলোর কি হবে? তাদের কাছে তো এই রকম খরচ করার ক্ষমতা থাকবে না। এর ফলে লিগের প্রতিযোগিতা নষ্ট হয়ে যায়। স্যালারি ক্যাপ তৈরি করা হয়েছিল দলগুলোর মধ্যে একটি সামঞ্জস্য বজায় রাখার জন্য। এর মাধ্যমে সব দলেরই একটি যথাযথ সুযোগ থাকে শক্তিশালী দল তৈরি করার, এমনকি যদি কিছু দল কম বাজেটের হয় তবু। এই সিস্টেমটি দলগুলোকে আরও উৎসাহী রাখে এবং দর্শকদের আকর্ষণীয় করে তোলে। স্যালারি ক্যাপ বাস্তবে কিভাবে কাজ করে? এখন চলুন বুঝি স্যালারি ক্যাপ বাস্তবে কিভাবে কাজ করে। যেমন আমি বলেছি, বর্তমান সীমা হল 1.8 কোটি রুপি প্রতিটি দলের জন্য, যা একটি মোটামুটি বড় অঙ্ক। তবে এই অঙ্কটি সমস্ত খেলোয়াড়ের জন্য একভাবে নির্ধারিত নয়। কিছু ছাড় এবং সুবিধা রয়েছে যা দলগুলোকে খেলোয়াড়দের নিয়োগ করতে সাহায্য করে, যারা এই সীমার বাইরে। এই সুবিধার মধ্যে একটি হল মার্কুই প্লেয়ার। এটি কি? মার্কুই প্লেয়ার হল এমন এক আন্তর্জাতিক খেলোয়াড় যার ফুটবল ক্যারিয়ার বড় পর্যায়ে রয়েছে, যেমন ইউরোপিয়ান লিগ অথবা আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা খেলোয়াড়, যেমন বিশ্বকাপ, ইউরো বা কোপা আমেরিকা। এই খেলোয়াড়দের তাদের অভিজ্ঞতা এবং পরিচিতির কারণে স্যালারি ক্যাপের বাইরে রাখা হয়। এর মানে, আপনি যদি সার্জিও এজেরো বা ওয়েইন রুনি এর মতো খেলোয়াড় আনতে চান, ধরা যাক, তবে তাদের জন্য আপনি যে কোনো পরিমাণ টাকা দিতে পারেন এবং এটি 1.8 কোটি রুপি স্যালারি ক্যাপে গণ্য হবে না। মার্কুই প্লেয়ার্সের সমস্যা। তবে কিছু বছর ধরে দলগুলো বুঝতে পেরেছে যে মার্কুই প্লেয়ার্স প্রত্যাশিত ফলাফল দিচ্ছে না। বড় সমস্যা হল, অনেক মার্কি প্লেয়াররা যখন তাদের ক্যারিয়ারের শেষভাগে চলে আসেন, এই খেলোয়াড়রা এসলে এসে মাঠে যে পারফরম্যান্স দিচ্ছেন তা তারা ইউরোপীয় লিগে বা আন্তর্জাতিক ফুটবলে দিয়েছিলেন তার চেয়ে অনেক কম। তাছাড়া তাদের বেতনও অত্যধিক। কিছু ক্ষেত্রে দলগুলোকে তাদের করাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে,
কিন্তু মাঠে তাদের পারফরম্যান্স এমনটা হয়নি যা প্রত্যাশিত ছিল। তাই অনেক ক্লাবই এই কৌশল থেকে সরে এসেছে এবং এখন তারা বড় আন্তর্জাতিক নামের বদলে অন্য ধরনের প্রতিভা খোঁজে। এবং তাই এসল গত বছর নতুন নিয়ম চালু করেছে। বড় পরিবর্তন ছিল মার্কুই ফ্লেয়ারের বাধ্যবাধকতা বিলুপ্ত করা। এখন একটি দল একভাবে একটি মার্কুই ফ্লেয়ার নিয়ে আসার বদলে 2 জন খেলোয়াড় নিয়োগ করতে পারে যাদের স্যালারি ক্যাপ এর বাইরে রাখা যাবে। এই খেলোয়াড়রা হতে পারে আন্তর্জাতিক অথবা দেশীয়। এটি দলগুলোকে আরও বৃহৎ সুযোগ প্রদান করে। প্রতিবেদন মন ব্যাগেন। এখন চলুন একটি নির্দিষ্ট উদাহরণ দেখি। মন ব্যাগেন এই দলটি তাদের বিশাল খেলোয়াড় সংগ্রহের জন্য অনেক আলোচনা হয়েছে। যেমন আমি বলেছি, তারা স্যালারি ক্যাপের বাইরে 2 খেলোয়াড় নিয়োগ করেছে, যেমন অ্যাপোয়া এবং জেমি মুখলেরেন, যারা তাদের বেতন 1.8 কোটি রুপির সীমার মধ্যে পড়ে না। এই খেলোয়াড়রা মোহন ব্যাগেনের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ তারা শুধু ফুটবল দক্ষতা আনেন না, তারা নাম ও খ্যাতিও নিয়ে আসেন, যা স্পন্সর এবং মিডিয়া আগ্রহ জাগিয়ে তোলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদিও তাদের বেতন বেশি, তারা এই নিয়মের মধ্যে আসছেন কারণ তারা স্যালারি ক্যাপের বাইরে। কিভাবে দলগুলো স্যালারি ক্যাপ ম্যানেজ করে? এখন দলগুলো কিভাবে তাদের 1.8 কোটি রুপি সীমার মধ্যে থেকেও অ্যাপোয়া এবং মুখলেরেন এর মতো খেলোয়াড় নিয়ে আসে? এর উত্তর সহজ: অতিরিক্ত সুবিধা এবং বেনিফিট। যখন একটি দল কোনো খেলোয়াড় নিয়োগ করে, তখন তারা সেই খেলোয়াড়কে বাড়ি, গাড়ি বা ভ্রমণের মতো অতিরিক্ত সুবিধা দিতে পারে, যা স্যালারি ক্যাপ এ গণ্য হয় না। উদাহরণস্বরূপ, যদি একটি খেলোয়াড়কে 1.0 কোটি রুপি বেতন দেওয়া হয়, তবে সেই ক্লাব যদি তার বাড়ি বা গাড়ির খরচ বহন করে, তাহলে এটি স্যালারি ক্যাপের মধ্যে গণনা হবে না। এটি মানে যে প্রকৃতপক্ষে একটি দল তাদের খেলোয়াড়দের জন্য খরচ করতে পারে, যা 1.8 কোটি রুপির সীমার থেকে অনেক বেশি, কারণ অনেক অতিরিক্ত খরচ দলের পক্ষ থেকে বহন করা হয়। চ্যালেঞ্জ এবং বিতর্ক। এত কিছুর পরেও স্যালারি ক্যাপ সিস্টেম নিখুঁত নয়। বিশেষ করে ঋণ নেওয়া খেলোয়াড়দের ক্ষেত্রে কিছু বিতর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কোনো দল একটি খেলোয়াড়কে অন্য দলের কাছে ঋণ দেয়, তবে ওই খেলোয়াড়ের বেতন এখনও ঋণদানকারী দলের স্যালারি ক্যাপে গণ্য হবে, তবে ঋণপ্রাপ্ত দলের স্যালারি ক্যাপে এটি গণ্য হবে না। এ ধরনের লেনদেন কখনো কখনো দলগুলির জন্য রিক্রুটমেন্ট কৌশল নিয়ে সমস্যা তৈরি করতে পারে। স্যালারি ক্যাপের ভবিষ্যৎ। শেষে আসুন আলোচনা করি স্যালারি ক্যাপ এর ভবিষ্যৎ কি হতে পারে। কিছু আলোচনা চলছে যাতে স্যালারি ক্যাপের সীমা বাড়ানো হতে পারে অথবা আরও বিদেশি খেলোয়াড় দলগুলোতে আনা যেতে পারে। যদি এই পরিবর্তনগুলি ঘটে, তবে স্যালারি ক্যাপ এর পরিমাণও বাড়ানো হতে পারে। তবে এই সব বিষয় এখনও পর্যালোচনাধীন এবং কোন পরিবর্তন ঘটবে তা নির্ভর করে লিগের বিকাশ এবং চুক্তি অনুযায়ী। তাছাড়া এশিয়ান কোটা প্লেয়ার্স নিয়মটি গত বছর অপসারণ করা হয়েছিল, যা দলগুলোকে আরও বেশি আন্তর্জাতিক খেলোয়াড় আনার সুযোগ দিয়েছে। উপসংহার। এখন আমরা বুঝতে পারি যে স্যালারি ক্যাপ এসলে কিভাবে কাজ করে এবং এটি দলগুলির গঠনকে কিভাবে প্রভাবিত করে। আশা করি আপনি এটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। সবশেষে, এসল একটি লিগ যা প্রতিযোগিতামূলকতা বজায় রাখার জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে দলগুলোর শক্তি সমান রাখতে চেষ্টা করে। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ব্যাখ্যাগুলি উপকারী মনে করেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও এমন কন্টেন্ট পাবেন। দেখা হবে আবার। জয় মোহন ব্যাগেন।